সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি নারী টিভির এই অনুষ্ঠানটি দেখবার জন্য। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা লিগ্যাল ম্যাটার্সে আলোচনা করে থাকি এবং বিভিন্ন পর্বে আমরা আইনের বিভিন্ন দিক নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি। এই অনুষ্ঠানে আপনারাও অংশগ্রহণ করতে পারবেন। আপনার মনে আজকের যে বিষয়ভিত্তিক আলোচনাটি আমরা করব সে নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অথবা আপনি যদি কোনো তথ্য জানতে চান, তাহলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে যেই ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন, majedur@libertysolicitors.co.uk, এই ইমেলে আপনার ইমেলটি পাঠিয়ে দিয়ে আপনার ইমেলের প্রশ্নটির উত্তর আমি আগামী অনুষ্ঠানে অবশ্যই দেব। আপনারা গত অনুষ্ঠান যারা দেখেছিলেন, আপনাদের নিশ্চয় মনে আছে আমি গত অনুষ্ঠানে ইমিগ্রেশনের দুটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। একটি ছিল টিয়ার 4 বা স্টুডেন্ট ভিসার যে রিসেন্ট ডেভেলপমেন্ট, যে রিসেন্ট চেঞ্জগুলো এসছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম, এবং দ্বিতীয় পর্বে আমি ইমিগ্রেশনের প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফের উপরে যে অ্যাপ্লিকেশন হিউম্যান রাইটসের সেটা নিয়ে আলোচনা করেছিলাম। গত অনুষ্ঠানে যারা দেখেছিলেন তাদের মধ্যে থেকে একজন প্রশ্ন করেছেন আমাকে ইমেলের মাধ্যমে। সে প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে আমি আজকের পর্বটি শুরু করতে চাই। একজন ভাই প্রশ্ন করেছেন, তিনি তার ফ্যাক্ট আমার সামনে তুলে ধরেছেন যে তিনি 2002 সালে ইউনাইটেড কিংডমে এসেছিলেন ভিজিটর ভিসায়। তিনি তখন 16 বছর বয়স ছিলেন এবং আসার পর তিনি একটা অ্যাপ্লিকেশন করেছিলেন অ্যাজ এ মাইনর চাইল্ড। তখন হোম অফিস কয়েক মাস পর তাকে লিভ টু রিমেইন দিয়েছিল তার 17.5 বছর বা 17.5 ইয়ার্স পর্যন্ত এদেশে থাকার। সেই ভিসাটি শেষ হওয়ার পরে তিনি আবারও অ্যাপ্লিকেশন করেছিলেন, কিন্তু হোম অফিস সেই অ্যাপ্লিকেশনটি রিফিউজ করে দেয় আপিলের রাইট সহ। তিনি আপিল করেছিলেন, কিন্তু আপিলটি ইমিগ্রেশন ট্রাইব্যুনাল অ্যালাউ করেনি। পরবর্তীতে তিনি সেই আপিলের ডিসিশনের এগেনস্টে হাইকোর্টেও কেস করেছিলেন, কিন্তু সেখানেও তিনি কোনো বিচারিক প্রতিকার পাননি। তখন থেকে তিনি এখনো পর্যন্ত এই দেশে আছেন। তিনি 2002-এ এসেছিলেন যখন তার বয়স ছিল 16। এখন 13 বছর হয়ে গেছে তিনি এই দেশে আছেন এবং বর্তমানে তার বয়স 29 বছর। তিনি জানতে চেয়েছেন যে তিনি কিভাবে ইমিগ্রেশন রুলসের যে হিউম্যান রাইটসের প্রাইভেট লাইফের যে বিধানটা আছে সেটা সুযোগ নিয়ে সেটা থেকে কোনো প্রতিকার পেতে পারেন। আমি সেই ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই এবং যারা এরকম সিচুয়েশনে আছেন তাদের সবার জন্য বলছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে গত অনুষ্ঠানে আমি আলোচনা করেছিলাম প্যারাগ্রাফ 276 ADE অফ দ্য ইমিগ্রেশন রুলস, যেখানে 4টা ক্যাটাগরির কথা বলা হয়েছিল। যে 4টা ক্যাটাগরির যে কোনো একটা ক্যাটাগরি যদি আপনি স্যাটিসফাই করেন, তাহলে আপনি লিভ টু রিমেইন পেতে পারেন এই দেশে হিউম্যান রাইটসের উপর বেসিস করে, প্রিসাইজলি প্রাইভেট লাইফের উপর বেসিস করে। এই ভাইয়ের যে ঘটনা, তাতে করে 4টি ক্যাটাগরির প্রথম 3টি ক্যাটাগরি তিনি স্যাটিসফাই করেন না। প্রথম ক্যাটাগরিটি ছিল তিনি 20 বছর যদি এই দেশে থাকতেন তাহলে তিনি সেখান থেকে সুফল পেতেন, কিন্তু তিনি 20 বছর ধরে নেই, তিনি 13 বছর ধরে আছেন। দ্বিতীয় ক্যাটাগরিটা ছিল যে কেউ যদি 18 বছর বয়সের নিচে হয় এবং তিনি যদি 7 বছর ধরে এই দেশে থাকেন, তাহলে সেটাও তিনি স্যাটিসফাই করতে পারবেন না, কারণ তার বয়স এখন 29 বছর। তৃতীয় ক্যাটাগরি ছিল কারো বয়স যদি 18 থেকে 25-এর মধ্যে হয় এবং তিনি যদি তার জীবনের অর্ধেক সময় ইউনাইটেড কিংডমে থাকেন, তাহলে তিনি লিভ টু রিমেইন পেতে পারেন। সেটাও তিনি স্যাটিসফাই করতে পারছেন না, কারণ তার বয়স 25-এর উপরে, তিনি এখন 29 বছর বয়স। চতুর্থ ক্যাটাগরিতে তিনি চেষ্টা করে দেখতে পারেন। চতুর্থ ক্যাটাগরি হচ্ছে যদি এই 3টি ক্যাটাগরির কোনোটাই কেউ স্যাটিসফাই না করতে পারে এবং কেউ যদি মনে করেন যে তার জন্য তার কান্ট্রি অফ অরিজিন, মানে তিনি যে দেশ থেকে এসেছেন বাংলাদেশ থেকে, সেখানে ফিরে গেলে তার বাংলাদেশে জীবন শুরু করতে কোনো সিগনিফিক্যান্ট অবস্টেকল বা কোনো তাৎপর্যপূর্ণ বাধার সম্মুখীন তিনি হতে পারেন, তাহলে তিনি অ্যাপ্লিকেশন করে দেখতে পারেন হোম অফিসে যে লিভ টু রিমেইন পান কিনা।
আমি এই ভাইয়ের উদ্দেশ্যে এবং যারা এরকম সিচুয়েশনে আছেন তাদেরকে আমি বলবো এই ক্যাটাগরিতে হয়তো আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এই ভাই যে এরকম গত 13 বছর ধরে এই দেশে আছেন, তিনি যখন এসেছিলেন তখন তিনি মাইনর চাইল্ড ছিলেন, 16 বছর বয়স ছিল, এখন তার বয়স 29। জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় তিনি এই ইউকেতে অতিবাহিত করেছেন। তিনি এই দেশের স্কুলেও পড়েছেন, কলেজেও পড়েছেন, কিন্তু তার কোনো ইমিগ্রেশন স্ট্যাটাস নেই। তিনি এই দেশের সমাজের সঙ্গে অতপ্রতভাবে মিশে গেছেন গত 13 বছরে, এবং এই দেশে যত তিনি থেকেছেন তার নিজের দেশ অর্থাৎ বাংলাদেশ থেকে তিনি তত বেশি দূরে সরে গেছেন। বাংলাদেশের সঙ্গে তার কানেকশনসগুলো অনেক লুজ হয়ে গেছে। বাংলাদেশে এখন তিনি যদি যান, 13 বছর ইউকেতে থাকার পর সেই মাইনর এজ থেকে 29 বছর বয়স পর্যন্ত তিনি যেভাবে মিশে গেছেন, ভাষা, সংস্কৃতি, কালচার, কৃষ্টি, ইউকের লাইফস্টাইল, এতে করে বাংলাদেশে গিয়ে তার হয়তো নতুন করে জীবন শুরু করাটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে, এবং তিনি হয়তো সত্যিকার অর্থেই বাধার সম্মুখীন হতে পারেন, যেটাকে 276 এডির চতুর্থ যে ক্যাটাগরি, যে সিগনিফিক্যান্ট অবস্টেকল যদি থাকে বাংলাদেশে গিয়ে জীবন শুরু করা, তাহলে হোম অফিস লিভ টু রিমেইন দিবে। হয়তো তিনি এই ক্যাটাগরির এক্সপ্লেনেশন, এই ক্যাটাগরির মাধ্যমে তিনি তার যে ফ্যাক্ট সেটাকে সুন্দরভাবে যদি একটু আর্গিউ করে, লিগ্যাল আর্গুমেন্ট দিয়ে হোম অফিসের কাছে একটা অ্যাপ্লিকেশন করেন, হয়তো তিনি লিভ টু রিমেইন পেতে পারেন। কাজে আমার অ্যাডভাইস, এরকম সিচুয়েশনে যারা আছেন তারা যদি মনে করেন যে বাংলাদেশে এমন একটা সিগনিফিক্যান্ট পিরিয়ড, এমন একটা লেংথ অফ পিরিয়ড আপনি ইউকেতে অতিবাহিত করেছেন, যেমন এই ভাইটি করেছেন 13 বছর ধরে, যাতে করে আপনার বাংলাদেশে গিয়ে নতুন করে লাইফ শুরু করাটা ডিফিকাল্ট, তাহলে হয়তো একটা অ্যাপ্লিকেশন করে আপনারা দেখতে পারেন। আপনি যদি ভাগ্যবান হন এবং আপনার কেসটা যদি সুন্দরভাবে আপনি উপস্থাপন করেন, হয়তো হোম অফিস আপনাকে 2.5 বছরের লিভ টু রিমেইন দিতে পারে, এবং সেইভাবে 2.5 বছর করে 10 বছর অতিবাহিত হওয়ার পর আপনি ইনডেফিনিট লিভ টু রিমেইন পেতে পারেন। আশা করি যে ভাইটি প্রশ্ন করেছেন তিনি তার উত্তর খুঁজে পেয়েছেন, এবং এরকম সিচুয়েশনে যারা আছেন তারাও একটা ধারণা পেয়েছেন যে কিভাবে কোন সিচুয়েশনে এই ক্যাটাগরি 276 এডির চতুর্থ ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করা যেতে পারে। আমরা এই অনুষ্ঠানে আজকে ইমিগ্রেশন নয়, বরং অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব, এবং সেটি হচ্ছে চিলড্রেন্স ম্যাটার। আপনারা এই অনুষ্ঠান দেখে চিলড্রেন্স ম্যাটারে বিশেষ করে আমি যদি উল্লেখ করি যে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি এবং চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার, এই সংক্রান্ত বিষয়ে আপনারা একটা সুস্পষ্ট ধারণা পাবেন বলে আমি আশা করছি। স্বাভাবিক সুরক্ষা স্তর আর আপনাকে রাখে ড্যান্ড্রাফ প্রুফ। Clear men, dandruff proof. I have nothing to hide. তাদের রক্ষা করতে আছে ভিমবার। মাহির রিপোর্ট। আজ হবে পরিষ্কার করার আসল পরীক্ষা। নিন ভিমবার। এর 100 লেবুর শক্তি কঠিনতম দাগও তুলে ফেলে সহজে, মাত্র 1 ঘষাতেই। ছাই বা গুঁড়া সাবানের তুলনায় ভিমবার থালা বাসনের তেল চর্বি পরিষ্কার করে দ্রুত এবং সহজে। 1 ঘষাতেই আমাদের ঝকঝকে পরিষ্কার করার জন্য ধন্যবাদ ভীম। ভিমবার 1 ঘষাতেই তেল চর্বি পরিষ্কার। রসভরা অর্ধেক কালো জাম। আজকের অনুষ্ঠানে আমি আইনের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে ফ্যামিলি ল বিষয়, এবং বিশেষ করে এবং আমাদের কমিউনিটিতে যে বিষয়টির বেশ ডিমান্ড রয়েছে এবং মানুষের জানা দরকার, সেরকম একটি বিষয় আমি আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি এবং চাইল্ড অ্যারেঞ্জমেন্টস অর্ডার সংক্রান্ত বিষয়। আমি একটু যদি শুরুর সূচনা হিসাবে আমি আপনাদেরকে বলি যে প্রায় সময় আমরা দেখি যে একটি বাচ্চা বা একটা চাইল্ডের বাবা এবং মায়ের মধ্যে বিবাদ সৃষ্টি যখন হয়, তখন প্রশ্ন ওঠে যে বাচ্চাটা কার সঙ্গে থাকবে, এবং বাচ্চাটা যদি একজনের সঙ্গে থাকেন তাহলে আরেকজন প্যারেন্ট তিনি কিভাবে বাচ্চার সাথে জড়িত থাকবেন, তার দায়িত্ব কি, তার অধিকার কি, এবং তিনি কিভাবে তার সেই দায়িত্বটি পালন করবেন এবং কিভাবে তিনি তার অধিকারটি অর্জন করতে পারবেন, সেই বিষয়ে আমি আলোচনা করব। সেটাই হচ্ছে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি এবং চাইল্ড অ্যারেঞ্জমেন্টস অর্ডার। আমাদের জেনে রাখা উচিত যে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি কি।
Section 1, Subsection 3 of the Children Act 1989 ডিফাইন করেছে, সংজ্ঞায়িত করেছে যে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি কি। সেখানে বলা হচ্ছে অল দ্য রাইটস, ডিউটিস, পাওয়ার্স, রেসপন্সিবিলিটিস অ্যান্ড অথরিটি which by law a parent of a child has in relation to the child and his property। অর্থাৎ একজন বাবা বা মা তার বাচ্চার এবং বাচ্চার সম্পত্তি সংক্রান্ত যে অধিকার, যে কর্তব্য, যে ক্ষমতা, যে দায়িত্ব এবং যে অথরিটি বা কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা তিনি রাখেন, সেটাই হচ্ছে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি। চাইল্ড অ্যারেঞ্জমেন্টস অর্ডার সম্পর্কে বুঝতে হলে আগে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি সম্পর্কে বুঝতে হবে। কাজেই প্যারেন্টাল রেসপন্সিবিলিটি হচ্ছে এটাই যে যিনি বাবা বা মা, তিনি বাচ্চার সম্পর্কে যে অধিকার তার আছে, যে কর্তব্য তার আছে, যে ক্ষমতা তার আছে, যে দায়িত্ব পালন করার জন্য তিনি দায়ী, সেটাই হচ্ছে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি। সেখানে কি কি আসে? বাচ্চা কোন স্কুলে পড়বে, বাচ্চা কোন ধর্মের হবে এবং কোন ধরনের ধর্মীয় শিক্ষা শিক্ষিত হবে, কোন ধরনের চিকিৎসা নিতে পারবে, কোন ধরনের চিকিৎসা নেবে না, অর্থাৎ চিকিৎসার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত দেওয়া, বাচ্চার সারনেম বা বংশগত নাম কি হবে, এবং বাচ্চাকে অ্যাডপশন বা দত্তক দেওয়া হবে কিনা, এই ধরনের বিষয়গুলো যিনি ক্ষমতা রাখেন সিদ্ধান্ত নেওয়ার এবং অধিকার চর্চা করতে পারেন, তিনি হচ্ছে প্যারেন্ট। কে সেই প্যারেন্টাল রেসপন্সিবিলিটি রাখেন, কার জন্য প্যারেন্টাল রেসপন্সিবিলিটি, সেটা জানা দরকার। জন্মসূত্রে অবশ্যই মা যিনি জন্ম দিচ্ছেন তিনি অবশ্যই বাচ্চার প্যারেন্টাল রেসপন্সিবিলিটি রাখেন। এই প্যারেন্টাল রেসপন্সিবিলিটি কখনোই এক্সস্টেড হয় না বা কখনোই শেষ হয়ে যায় না। একজন বাচ্চার মা আজীবন প্যারেন্টাল রেসপন্সিবিলিটি হোল্ড করেন, যদি না তিনি তার বাচ্চাকে দত্তক দিয়ে দেন কারো কাছে। বাবার প্রসঙ্গে আসি। বাবা যদি বিবাহিত হন মায়ের সঙ্গে, বাচ্চার মায়ের যদি বিবাহিত স্বামী হন তিনি, তাহলে বাবারও মায়ের মতো সমানভাবে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি থাকে। কিন্তু যদি বাবার সাথে মায়ের বিয়ে না হয়, ওই অবস্থায় যদি বাচ্চার জন্ম হয়, যদিও সেটা আমাদের কমিউনিটিতে খুবই কম আমি জানি, সেক্ষেত্রেও একজন বাবা, বাচ্চার বাবার প্যারেন্টাল রেসপন্সিবিলিটি থাকতে পারে। তবে সেই প্যারেন্টাল রেসপন্সিবিলিটি, যেহেতু তিনি বিবাহিত স্বামী নন বাচ্চার মায়ের, সেক্ষেত্রে তাকে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি অর্জন করতে হবে। বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, একটা বাচ্চার জন্ম হওয়ার পর যে আমরা রেজিস্ট্রেশন করি, সে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যদি বাবার নাম থাকে তাহলে তিনি প্যারেন্টাল রেসপন্সিবিলিটি পাবেন। তিনি যদি প্যারেন্টাল রেসপন্সিবিলিটি এগ্রিমেন্ট করেন মায়ের সঙ্গে, যে তিনি মায়ের বিবাহিত স্বামী নন, কিন্তু মায়ের সঙ্গে তিনি একটি এগ্রিমেন্ট করলেন দুজনে মিলে যে তিনিও প্যারেন্টাল রেসপন্সিবিলিটি অর্জন করবেন, তাহলে তিনিও প্যারেন্টাল রেসপন্সিবিলিটি পেতে পারেন। তবে একটা কথা বলে রাখি, যদি এরকম এগ্রিমেন্ট হয়, সেটা কোর্ট থেকে এগ্রিমেন্ট হওয়ার পর দুজন সাক্ষীর সামনে সিগনেচার করার পর বাবা এবং মা কোর্ট থেকে সেটাকে গ্রান্ট করে আনা উচিত। একজন আনমেরিড ফাদার প্যারেন্টাল রেসপন্সিবিলিটি অর্ডার নিতে পারেন কোর্ট থেকে। হয়তো মায়ের সঙ্গে তিনি এগ্রিমেন্টে যেতে পারছেন না, মা এগ্রি করছেন না, তখন তাকে কোর্টের কাছে যেতে হবে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি অর্ডার নেবার জন্য। সেভাবে তিনি প্যারেন্টাল রেসপন্সিবিলিটি পেতে পারেন। তিনি চাইল্ড অ্যারেঞ্জমেন্টস অর্ডারের মাধ্যমে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি পেতে পারেন। যদি কোর্ট ওই অবিবাহিত বাবাকে, যিনি ওই সন্তানের মায়ের সঙ্গে অবিবাহিত সম্পর্কে থাকা অবস্থায় বাচ্চা জন্ম হয়েছিল, তিনি যদি চাইল্ড অ্যারেঞ্জমেন্টস অর্ডার পান কোর্ট থেকে, ফ্যামিলি কোর্ট থেকে, তাহলে তিনি অটোমেটিক্যালি প্যারেন্টাল রেসপন্সিবিলিটি তার উপরে চলে আসবে। অথবা কোনো বাচ্চার মাকে বিবাহের মাধ্যমে একজন ভদ্রলোক প্যারেন্টাল রেসপন্সিবিলিটি পেতে পারেন ওই বাচ্চার ক্ষেত্রে। অর্থাৎ একজন মহিলার যদি একটা বাচ্চা থাকে এবং সেই মহিলাকে যদি কোনো পুরুষ বিয়ে করেন, তাহলে ওই ভদ্রলোক ওই বাচ্চার প্যারেন্টাল রেসপন্সিবিলিটি পান, যাকে আমরা স্টেপ ফাদার বা সৎ বাবা বলে থাকি। এভাবে প্যারেন্টাল রেসপন্সিবিলিটি অর্জন করা সম্ভব। প্যারেন্টাল রেসপন্সিবিলিটি খুব ইম্পর্ট্যান্ট যখন কেউ কন্ট্রাক্ট বা রেসিডেন্স অর্ডারের জন্য কোর্টে যান। 2014 এপ্রিলের আগে পর্যন্ত আইনের এই ব্যবস্থাকে বলা হতো কন্ট্রাক্ট অর্ডার এবং রেসিডেন্ট অর্ডার। কিন্তু 22 এপ্রিল 2014 থেকে
সেকশন 12 অফ চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি অ্যাক্ট 2014 এর মাধ্যমে সেটাকে নামকরণ করা হয়েছে চাইল্ড অ্যারেঞ্জমেন্টস অর্ডার। অর্থাৎ এখন আর ফ্যামিলি কোর্টে কন্ট্রাক্ট অর্ডার বা রেসিডেন্স অর্ডারের জন্য কোনো অ্যাপ্লিকেশন করা হয় না, চাইল্ড অ্যারেঞ্জমেন্টস অর্ডারের জন্য অ্যাপ্লিকেশন করা হয়। সেটা আপনারা মনে রাখবেন। প্রসিডিওর প্রায় সেম, কিন্তু নাম বদলে গেছে 22 এপ্রিল 2014 থেকে। এটাকে বলা হয় চাইল্ড অ্যারেঞ্জমেন্টস অর্ডার। এই চাইল্ড অ্যারেঞ্জমেন্টস অর্ডারটা কি? এই চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডারে কখন হয় সেটা যখন বাবা মা ডিভোর্স হয়ে যায় বা সেপারেটেড হয়ে যান, বাচ্চাটা কার সঙ্গে থাকবে, কার সাথে দেখা করতে পারবে এবং কিভাবে তাদের মধ্যে যোগাযোগটা হবে, কখন থাকবে, কত সময় পর্যন্ত থাকবে, কখন কখন দেখা করতে পারবে, এই জিনিসগুলো নির্ধারণ করা হয় কোর্টে। সেটাকে বলা হয় চাইল্ড অ্যারেঞ্জমেন্টস অর্ডার। অর্থাৎ একটা বাচ্চা তার বাবা মা যখন সেপারেটেড হয়ে যান বা ডিভোর্স হয়ে যান, তখন আমি ধরে নিচ্ছি আলোচনার স্বার্থে, বাচ্চা যদি মায়ের সঙ্গে থাকে, বাবা যদি চান যে না বাচ্চা আমার সঙ্গে থাকবে, মায়ের সঙ্গে নয়, অথবা বাবা চাচ্ছেন যে না বাচ্চা মায়ের সঙ্গেই থাকবে কিন্তু আমি যাতে বাচ্চার সঙ্গে রেগুলার দেখা করতে পারি সেই জন্য আমার কোর্ট থেকে অর্ডার নেওয়া দরকার, তখন চাইল্ড অ্যারেঞ্জমেন্টস অর্ডার অ্যাপ্লিকেশন করতে হয়, কেস ফাইল করতে হয় কোর্টে, ফ্যামিলি কোর্টে। এটা কখন হয়? যদি কোনো ডিসপিউট থাকে, কোনো বিবাদ থাকে বাবা এবং মায়ের মধ্যে, অর্থাৎ মা বাচ্চাকে রেখে দিয়েছেন তার কাছে, বাবাকে দেখতে দিচ্ছেন না অথবা বাবার সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছেন না, তখন একজন বাবা কোর্টে যাবেন চাইল্ড অ্যারেঞ্জমেন্টস অর্ডার নেওয়ার জন্য। এবং তখন কোর্ট নির্ধারণ করে দিবে যে চাইল্ড অ্যারেঞ্জমেন্টস অর্ডার উচিত কি উচিত না। কোর্ট নির্ধারণ করে দিবে যে বাচ্চা কার সঙ্গে থাকবে, অর্থাৎ বাচ্চার রেসিডেন্স হবে কার সঙ্গে, মায়ের সঙ্গে নাকি বাবার সঙ্গে। বাচ্চা যদি মায়ের সঙ্গে থাকে তাহলে বাচ্চা বাবার সঙ্গে দেখা করতে পারবে কি পারবে না, বা বাবা বাচ্চার সঙ্গে দেখা করতে পারবে কি পারবে না, বাবা বাচ্চার সম্পর্কে খোঁজ খবর নিতে পারবে কিনা, বাচ্চার স্কুল এবং অন্যান্য বিষয়ে সমস্ত ইনফরমেশন বাবা পেতে অধিকার রাখেন কিনা, সেটাই নির্ধারণ করবে কোর্ট। সেটাকে বলা হয় চাইল্ড অ্যারেঞ্জমেন্টস অর্ডার। বাচ্চাকে বাবার সঙ্গে দেখা করার অর্ডার দুভাবে দিতে পারে কোর্ট, ডাইরেক্ট কন্ট্যাক্ট, ইনডাইরেক্ট কন্ট্যাক্ট। ডাইরেক্ট কন্ট্যাক্ট মানে সরাসরি বাবা বাচ্চার সঙ্গে দেখা করতে পারবেন, বাচ্চা যেখানে থাকেন সেখানে গিয়ে দেখা হতে পারে, অন্য কোনো জায়গায় দেখা হতে পারে, বাচ্চা বাবার বাড়িতে এসে বাবার সঙ্গে দেখা করতে পারে, অথবা যে কোনো একটা থার্ড প্লেসে, একটা নিউট্রাল প্লেসে যেখানে বাবার জায়গাও নয় মার জায়গাও নয়, কোনো কন্ট্যাক্ট সেন্টার হতে পারে, কোনো আত্মীয়ের বাসা হতে পারে, পার্কে হতে পারে, কোনো একটা জায়গায় হতে পারে, সেখানে দেখা হতে পারে। এই কন্ট্যাক্ট যেটা সেটা হচ্ছে ডাইরেক্ট কন্ট্যাক্ট, দেখা করে। এবং সেই ডাইরেক্ট কন্ট্যাক্ট সুপারভাইজড হতে পারে, আনসুপারভাইজড হতে পারে। অর্থাৎ একজন সোশ্যাল সার্ভিসের বা চিলড্রেন সার্ভিসের পক্ষ থেকে একজন অফিসার উপস্থিত থাকা অবস্থায় বাবা বাচ্চার সঙ্গে দেখা করবেন, সেটা হতে পারে। আবার হয়তো কোর্ট বলে দিল যে না কোন সুপারভাইজড অর্ডারের দরকার নেই, কন্ট্রাক্টের দরকার নেই, আনসুপারভাইজড অবস্থায় অর্থাৎ বাচ্চা এবং বাবা দুজন দেখা করতে পারবে, সেখানে কোনো তৃতীয় কোনো ব্যক্তি থাকার দরকার নেই, সেভাবে অর্ডার দিতে পারে। ডাইরেক্ট কন্ট্যাক্ট না হয়ে ইনডাইরেক্ট কন্ট্যাক্ট অর্ডারও কোর্ট দিতে পারে। যদি কোর্ট মনে করে যে ডাইরেক্ট কন্ট্যাক্ট অর্ডারের এখানে অ্যাপ্রোপ্রিয়েট নয়, তাহলে বলতে পারে ইনডাইরেক্ট কন্ট্যাক্ট। ইনডাইরেক্ট কন্ট্যাক্ট হচ্ছে তিনি বাবা সরাসরি বাচ্চার সঙ্গে দেখা করতে পারবেন না, টেলিফোনেও কথা বলতে পারবেন না, চিঠি পাঠাতে পারবেন, কার্ডস পাঠাতে পারবেন, গ্রিটিং কার্ডস ঈদ বা বিভিন্ন অকেশনে, বার্থডেতে। তিনি খবর নিতে পারবেন বাচ্চার স্কুল থেকে যে পড়ালেখা কেমন চলছে, কিন্তু সরাসরি দেখা করতে পারবেন না। কখন কোন অর্ডার দেওয়া হয় সেটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে, এবং কোর্ট কিছু কিছু বিষয় বিবেচনায় নেন এই কন্ট্যাক্ট অর্ডার দেওয়ার সময়, চাইল্ড অ্যারেঞ্জমেন্টস অর্ডার দেওয়ার সময়। সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। সংক্ষেপে যদি আমি বলি, আমি বাবার উদাহরণ দিয়ে বেশি বলছি কারণ সাধারণত মায়ের কাছেই বাচ্চা থাকার অর্ডার দেওয়া হয় কোর্ট থেকে এবং বাবাকে অনুমতি দেওয়া হয় দেখা করার জন্য। বাবা যদি ভায়োলেন্ট হন, বাবার যদি কোনো অ্যাডভার্স রেকর্ড থাকে, কোনো ক্রিমিনাল কনভিকশন থাকে, যদি কোর্ট মনে করে বাচ্চার সঙ্গে বাবার দেখা করা উচিত নয় সরাসরি, তাহলে ইনডাইরেক্ট কন্ট্যাক্ট দেয়। আদারওয়াইজ সব সময় কোর্ট চেষ্টা করে ডাইরেক্ট কন্ট্যাক্ট অর্ডার দেওয়ার জন্য। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে কন্ট্যাক্ট অর্ডার বা চাইল্ড অ্যারেঞ্জমেন্টস অর্ডারের ক্ষেত্রে কোর্ট যে জিনিসটাকে খুব বেশি প্রায়োরিটি দিবে
সেটা হচ্ছে এই কন্ট্রাক্ট অর্ডারটা হতে হবে বাচ্চার সুবিধার্থে, প্যারেন্টসের সুবিধার্থে নয়, ফর দ্য বেনিফিট অফ দ্য চাইল্ড, নট দ্য প্যারেন্ট। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। কোর্ট কন্ট্রাক্ট অর্ডার দিবে বাচ্চার স্বার্থে। একটা ছোট বাচ্চার অধিকার আছে এবং তার ওয়েলফেয়ারের জন্য দরকার বাবা মা উভয়েরই সাথে যোগাযোগ মেনটেন করে রাখা। যদিও আনফরচুনেটলি বাবা মা ডিভোর্স হয়ে গেছে, কিন্তু বাচ্চার অধিকার আছে এবং বাচ্চার বিকাশের জন্য, তার ভালোর জন্য বাবা মা উভয়ের সাথে তার যোগাযোগ থাকাটা দরকার। সেটাই কোর্ট দেখবে। যদি কোর্ট দেখে যে এই কন্ট্রাক্ট অর্ডারে বাচ্চার বেনিফিট বিঘ্নিত হচ্ছে, বাচ্চার উপকারের চাইতে অপকার হবে, শুধুমাত্র আমি বাচ্চার সঙ্গে দেখা করতে চাই, এটা চাইলেই আমি বাচ্চার সঙ্গে কন্ট্রাক্ট অর্ডার পাবো না। কাজে এই জিনিসটা মনে রাখবেন যে বাচ্চার জন্য এটা বেনিফিটেড হচ্ছে কিনা, এটা বেনিফিশিয়াল হচ্ছে কিনা বাচ্চার জন্য। যদি বাচ্চা বেনিফিটেড হয় তাহলে কোর্ট কন্ট্রাক্ট অর্ডার দেবে। কন্ট্রাক্ট অর্ডারের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে অবশ্যই কোর্ট কন্ট্রাক্ট অর্ডার দেবে বাবাকে বা মাকে। যদি অন্যরকম হয় যে বাবার সঙ্গে বাচ্চা থাকে, মাকে কন্ট্রাক্ট অর্ডার চাইতে হচ্ছে, অবশ্যই কোর্ট কন্ট্রাক্ট অর্ডার দেবে, যদি না কোনো এক্সেপশনাল রিজন থাকে যে কেন দেওয়া হবে না। অর্থাৎ বায়োলজিক্যাল বাবা মা যারা, তারা কন্ট্রাক্ট অর্ডার পান, যদি না কোর্ট এমন কিছু জিনিস দেখে, এমন কিছু জিনিস কোর্টের আমলে আসে যেটা কিনা বাচ্চার জন্য ক্ষতিকারক কন্ট্রাক্ট হলে, এরকম কিছু না আসলে অবশ্যই কন্ট্রাক্ট অর্ডার দেবেন। 2 নম্বর যে জিনিসটা কোর্ট অবশ্যই দেখবে যে বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড, বাচ্চার ইন্টারেস্টটাকে সবার আগে দেখতে হবে এবং বাচ্চার বেস্ট ইন্টারেস্টটা দি প্যারামাউন্ট কনসিডারেশন অফ দ্য কোর্ট। কোর্ট সবার আগে যে জিনিসটাকে বিবেচনায় নেবে সেটা হচ্ছে বাচ্চার বেস্ট ইন্টারেস্ট সার্ভ হচ্ছে কিনা এই কন্ট্রাক্ট অর্ডারের মাধ্যমে। এখানে কোর্ট কিন্তু বিভিন্ন কেসে, যেমন একটা কেস বিশেষভাবে উল্লেখ করি, কোর্ট অফ অ্যাপিলের HB কেস, সেখানে কিন্তু খুব ক্যাটেগরিক্যালি উল্লেখ করেছেন যে বাবা মাকে শুধু রাইটস এবং পাওয়ারের কথা চিন্তা করলেই হবে না, যে আমার অধিকার আছে বাচ্চার সঙ্গে দেখা করা, আমার ক্ষমতা আছে, আমি সেই ক্ষমতা চাই। বাবা মাকে কিন্তু সেটাও মনে রাখতে হবে ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। অর্থাৎ আপনি যদি কোর্টে কেস করেন যে বাচ্চার সাথে কন্ট্রাক্ট করার জন্য, আপনাকে প্রমাণ করতে হবে আপনার শুধু অধিকার আছে তাই নয়, আপনি দায়িত্বশীল আপনার বাচ্চার প্রতি, আপনার ডিউটিস আপনার বাচ্চার প্রতি বাবা বা মা হিসেবে সেটা পালন করতে আপনি সক্ষম এবং আপনি পালন করবেন। আপনার যে রেসপন্সিবিলিটি অ্যাজ এ প্যারেন্ট, সেটা আপনি ডিসচার্জ করবেন, সেটা আপনি পালন করবেন, আপনার কর্তব্য দায়িত্ব আপনি পালন করবেন আপনার বাচ্চার প্রতি। তখনই কোর্ট স্যাটিসফাই হবে, কোর্ট সেটা দেখবে এবং কোর্ট মনে করিয়ে দেবে বাবা মাকে যে তুমি কি শুধু অধিকারের কথা বলতে এসছো, নাকি তুমি তোমার নিজের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কেও ওয়াকিবহাল। যদি আপনারা প্রমাণ করতে পারেন যে হ্যাঁ আপনি দায়িত্ব এবং কর্তব্য পালন করতে আপনি সক্ষম এবং আপনি পারবেন, আপনি কমিটেড, তাহলে কোর্ট আপনাকে চাইল্ড কন্ট্রাক্ট অর্ডার দেবে। যদি শেয়ার্ড প্যারেন্টাল রেসপন্সিবিলিটি হয়, অর্থাৎ বাবা মা দুজনই প্যারেন্টাল রেসপন্সিবিলিটি হোল্ড করেন, মায়েরও আছেন এবং বাবারও আছে, কোর্ট কিন্তু মনে করিয়ে দেয়, এবং আমিও আপনাদেরকে মনে করে দিচ্ছি, যারা এরকম কন্ট্রাক্ট অর্ডার পেয়েছেন, যদি বাচ্চা মায়ের কাছে থাকে অথবা বাবার কাছে থাকে, যার কাছে থাকে তার উপর দায়িত্ব হচ্ছে যিনি দেখা করেন, যার কাছে বাচ্চা থাকে না, তার রাইট সম্পর্কে আপনাকে কিন্তু অ্যাওয়্যার হতে হবে যে বাচ্চা যদি আমার সঙ্গে থাকে তাহলে আদার প্যারেন্ট যিনি মায়ের সঙ্গে যদি থাকেন, তাহলে মাকে মনে রাখতে হবে বাবার যে অধিকার সেটার প্রতি আপনাকে রেসপেক্ট দেখাতে হবে। অর্থাৎ বাবার যে বাচ্চার সঙ্গে দেখা করার অধিকার এবং বাচ্চারও যে বাবার সঙ্গে দেখা করার অধিকার, সেটার প্রতি আপনাকে রেসপেক্ট দেখাতে হবে। আপনি যদি সেটার প্রতি রেসপেক্টফুল না হন, কোর্ট কিন্তু আপনার বিরুদ্ধে একটা অর্ডার দিয়ে ফেলতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্যারেন্টাল রেসপন্সিবিলিটিটা কি আইনের দৃষ্টিতে, চাইল্ড অ্যারেঞ্জমেন্টস অর্ডার অর্থাৎ কন্ট্রাক্ট এবং রেসিডেন্স অর্ডার জিনিসটা কি। আমি আরো আলোচনা করব এই চাইল্ড অ্যারেঞ্জমেন্টস অর্ডার সম্পর্কে। স্বাভাবিক সুরক্ষা স্তর আর আপনাকে রাখে ড্যান্ড্রাফ প্রুফ। Clear men, dandruff proof. I have nothing to hide. তাদের রক্ষা করতে আছে ভিমবার। মাহির রিপোর্ট। আজ হবে
হবে পরিষ্কার করার আসল পরীক্ষা। নিন ভিম বার, এর 100 লেবুর শক্তি কঠিনতম দাগও তুলে ফেলে সহজে। মাত্র এক ঘষাতেই ছাই বা গুঁড়া সাবানের তুলনায় ভিম বার থালা বাসনের তেল চর্বি পরিষ্কার করে দ্রুত এবং সহজে। এক ঘষাতেই আমাদের ঝকঝকে পরিষ্কার করার জন্য ধন্যবাদ ভীম। ভিমবার এক ঘষাতে তেল চর্বি পরিষ্কার। রসে ভরা অর্ধেক কালো জাম ড্রপ। সুপ্রিয় দর্শক, এখন আমি আলোচনা করতে চাই যখন কোর্ট কোনো চাইল্ড অ্যারেঞ্জমেন্ট কি হতে পারে এবং কোর্ট কি কি এক্সপেক্ট করে বা প্রত্যাশা রাখে প্যারেন্টসদের কাছ থেকে যখন কোনো চাইল্ড অ্যারেঞ্জমেন্টস অর্ডার কোর্ট দেন। যখন কোনো কোর্ট, ফ্যামিলি কোর্ট চাইল্ড অ্যারেঞ্জমেন্টস অর্ডার দেন তখন অবশ্যই কোর্ট সেটা মনিটরিং করেন যে কমপ্লায়েন্স করা হচ্ছে কিনা। প্রত্যেকটা চাইল্ড অ্যারেঞ্জমেন্টস অর্ডারে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া হয়, ডাইরেকশন দেওয়া হয়। যদি বলা হয় যে বাচ্চা মায়ের সঙ্গে থাকবে কিন্তু বাবার অধিকার আছে বাচ্চার সঙ্গে দেখা করার সপ্তাহে একদিন অথবা সপ্তাহে 2 দিন অথবা 2 সপ্তাহে একদিন অথবা মাসে একদিন, যেই ফ্রিকোয়েন্সিতেই বাবাকে অধিকার দেওয়া হোক না কেন কন্ট্যাক্ট করার জন্য এবং যত সময়ের জন্য হোক না কেন, সেটা 1 ঘন্টা সপ্তাহে একদিন 1 ঘন্টার জন্য হতে পারে, 2 ঘন্টার জন্য হতে পারে, 4 ঘন্টার জন্য হতে পারে, হয়তো উইকেন্ডের জন্য হতে পারে যে উইকডেতে মায়ের সঙ্গে থাকবে বাচ্চা, উইকেন্ডে বাচ্চা বাবার সঙ্গে থাকবেন। হয়তো এমন অর্ডার হতে পারে যে মায়ের সঙ্গেই সবসময় থাকবেন, বাবা সপ্তাহে একদিন 2 ঘন্টা 4 ঘন্টা অথবা যখন ইচ্ছা তখন দেখা করতে পারবেন। এক ঈদ যদি বাচ্চা মায়ের সঙ্গে করেন তাহলে আরেকটা ঈদ বাবার সঙ্গে করবেন, এই ধরনের অর্ডার দিতে পারেন। টার্মস অ্যান্ড কন্ডিশন সম্পর্কে আমি একটা জিনিস আপনাদেরকে খুব সুস্পষ্টভাবে অ্যাডভাইস দিতে চাই, যেটা আমি আমার প্র্যাকটিসিং এক্সপিরিয়েন্সে দেখেছি। বাবা বা মা দুজনকেই কিন্তু কোর্টে যখন আপনাদের কোনো যদি এরকম কেস থাকে চাইল্ড অ্যারেঞ্জমেন্টস অর্ডারে, দুজনকে প্র্যাগমেটিক হতে হবে, দুজনকে প্র্যাকটিক্যাল হতে হবে। কেউ কিন্তু গো ধরে বসে থাকলে হবে না। মা যদি মনে করেন যে না, আমি বাচ্চাকে বাবার সঙ্গে দেখা করতে দেব না, তিনি আমার সঙ্গে রুড হয়েছেন, তিনি আমার সঙ্গে ভায়োলেন্ট হয়েছেন, তিনি আমাকে মারতেন, তিনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করতেন, দুর্ব্যবহার করতেন, আপনার রাগ আছে আপনার এক্স হাজব্যান্ডের প্রতি, আপনি চাইছেন আপনার বাচ্চা যাতে তার বাবার সাথে দেখা না করে, না, সেটা হলে হবে না। আপনাকে বুঝতে হবে আইন কি চায়। আইন কিন্তু বাচ্চার ভালো চায়। আপনি আপনার দিকটা দেখছেন, অবশ্যই আপনি হয়তো মা হিসেবে আপনার বাচ্চারও ভালোটা দেখছেন, কিন্তু আপনার ভিতরে কিন্তু একটা রাইভালরি বা একটা বিদ্বেষ রয়ে গেছে বাচ্চার বাবার প্রতি। সেখান থেকে আপনি হয়তো চাচ্ছেন না যে বাচ্চার সঙ্গে দেখা হোক আপনার এক্স হাজব্যান্ডের। সেরকমের কোনো মনোভাব আপনারা রাখবেন না প্লিজ, কারণ কোর্টে যদি এরকম মনোভাব কোর্ট দেখতে পায় তাহলে কিন্তু আপনার এগেইনস্টে অর্ডার দিয়ে দিতে পারে। বাচ্চার ভালো হচ্ছে এদেশের আইন মানে এবং সমস্ত সমাজবিজ্ঞানীরা মানেন সারা বিশ্বে, বাচ্চার ভালো হচ্ছে বাবা এবং মা দুজনের সঙ্গেই থাকা। যদি কোনো কারণে বাবা মা একসঙ্গে থাকতে না পারেন, ডিভোর্স হয়ে যায়, বাচ্চার জন্য ভালো হচ্ছে বাবা মা দুজনের সঙ্গে যোগাযোগটা রাখা। কাজেই আপনারা যখন আসবেন কোর্টে, যাবেন কোর্টে কোনো কেস নিয়ে, বাবাও যখন বাচ্চার জন্য সাথে দেখা করার অর্ডার চাইতে যাইবেন, তখন কিন্তু আপনাকে প্র্যাকটিক্যাল হতে হবে, প্র্যাগমেটিক হতে হবে, বাস্তব সম্পন্ন একটা অ্যাপ্রোচ মনোভাব নিতে হবে। বাবা চাইলেই বলতে পারবেন না আমি প্রত্যেকদিন দেখা করতে চাই, হয়তো সেটা সম্ভব নয়। কাজে আপনাকে কিন্তু ফ্লেক্সিবল থাকতে হবে। যখন চাইল্ড অ্যারেঞ্জমেন্টস অর্ডার দিয়ে দেবে কোর্ট, কন্ট্রাক্ট অর্ডার দিয়ে দেবে, সেটা কিন্তু কমপ্লাই করতে হবে। যদি কোর্ট অর্ডার দেয় সপ্তাহে একদিন 2 ঘন্টার জন্য বাচ্চার সঙ্গে বাবা দেখা করতে পারবে, মায়ের দায়িত্ব ওই যে 2 ঘন্টা নির্ধারণ করা হয়েছে ওই 2 ঘন্টার আগে বাচ্চাকে পৌঁছে দেওয়া ওই জায়গায় যেখানে বাচ্চা দেখা করবেন বাবার সঙ্গে। আপনি কিন্তু সেখানে গাফিলতি করলে চলবে না। কোর্ট কিন্তু মনিটরিং করবে কমপ্লায়েন্স হচ্ছে কিনা। বাবার ক্ষেত্রেও 2 ঘন্টার আপনি কিন্তু যদি 4টার সময় আপনার কন্ট্রাক্ট অর্ডার থাকে যে 4টা থেকে 6টা আপনি বাচ্চার সঙ্গে দেখা করতে হবে, অবশ্যই আপনি 4টার 5 মিনিট আগে উপস্থিত থাকবেন। দেরি হতেই পারে, আপনার ট্রাফিক হতে পারে, আপনি ট্রেন মিস করতে পারেন, কিন্তু প্রত্যেক দিন নয়। আপনার সিনসিয়ারিটি থাকতে হবে সেই কন্ট্রাক্ট অর্ডারে আসতে। সেভাবে আপনি কন্ট্রাক্ট অর্ডার মেনটেন করবে। কোর্ট কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মনিটরিং করবে। কোর্ট কিন্তু যদি দেখে যে আপনারা কমপ্লায়েন্স করছেন না, কোর্ট কিন্তু ওয়ার্নিং দিতে পারে। বাবা বা মা যিনি দোষ করছেন কন্ট্রাক্টে বা চাইল্ড অ্যারেঞ্জমেন্টসে গাফিলতি করছেন, তাদের এগেইনস্টে কিন্তু কোর্ট ওয়ার্নিং দিতে পারে। কোর্ট কিন্তু এনফোর্সমেন্ট অর্ডার দিতে পারে। যদি আপনারা কন্ট্রাক্টটা সহি মতে সঠিকভাবে এবং সুন্দর করে যদি আপনারা মেনটেন না করেন,
তাহলে কিন্তু আপনাদেরকে স্যাংশনিং করতে পারে, আনপেইড কমিউনিটি ওয়ার্ক এরকম একটা শাস্তি দিতে পারে যদি দিনের পর দিন আপনারা এরকম কমপ্লেন্স না করেন। হ্যাঁ, কোনো রিজনেবল গ্রাউন্ড যদি থাকে, একদিন দুদিন বা কোনো কারণে যদি আপনি কমপ্লেন্স না করতে পারেন, তাহলে আপনার রিজনেবল গ্রাউন্ডটা আপনার সলিসিটারের মাধ্যমে যদি উপস্থাপন করেন, হয়তো কোর্ট আপনাকে শাস্তি দিবে না, আদারওয়াইজ কোর্ট শাস্তি দিতে পারে কমিউনিটি ওয়ার্কে। কোর্ট কম্পেনসেশন ফর দ্য ফাইন্যান্সিয়াল লস অর্ডার দিতে পারে। অর্থাৎ আমি একটা উদাহরণ দিয়ে বলি, মায়ের সঙ্গে বাচ্চা থাকে, মা লন্ডনে থাকেন, কোর্ট বলেছে বাবা বাচ্চার সঙ্গে দেখা করতে পারবে। বাবা থাকেন ম্যানচেস্টারে, বাবা সপ্তাহে একদিন দেখা করতে পারেন বাচ্চার সঙ্গে। তিনি সেদিন শনিবারে হয়তো কন্ট্রাক্ট অর্ডার, তিনি ম্যানচেস্টার থেকে আসেন, টিকিট কেটে পয়সা খরচ করে অথবা ড্রাইভ করে খরচ করে তিনি আসেন, 4টা থেকে 6টা পর্যন্ত তিনি দেখা করতে পারেন। যদি আপনি মা বাচ্চাকে উপস্থাপন না করতে পারেন 4টার সময়, অথবা সেদিন যদি কন্ট্রাক্ট না হয়, বাবার কিন্তু ফাইন্যান্সিয়াল লস হলো। এভাবে যদি চলতে থাকে বা ইভেন একটা কন্ট্রাক্ট অর্ডার যদি মিস হয় মায়ের গাফিলতির জন্য, বাবা কিন্তু কম্পেনসেশন চাইতে পারেন এবং কোর্ট কম্পেনসেশন অর্ডার দিতে পারে ফর দ্য ফাইন্যান্সিয়াল লস মায়ের এগেনস্টে, যে আপনার গাফিলতির জন্য বাবা সেদিন এসেছিলেন ম্যানচেস্টার থেকে কিন্তু বাচ্চার সঙ্গে দেখা করতে পারেননি। সো সেই জিনিসগুলো আপনারা মনে রাখবেন। খুব স্ট্রিক্টলি, আমার কথা থেকে আপনারা বুঝতে পারছেন, খুব স্ট্রিক্টলি কিন্তু এই কমপ্লায়েন্সটা ফলো করতে হবে, কারণ এটা কোনো শাস্তি না আপনাদেরকে। এটা কোর্ট চায় যে বাচ্চার যাতে রুটিনলি এই কন্ট্রাক্ট অর্ডার হয়, যাতে করে বাচ্চার মনে কোনো ধরনের কোনো কষ্ট না আসে। সে আশা করে আছে 4টার সময় তার বাবার সঙ্গে দেখা হবে, আপনি তাকে দেখা করতে দিচ্ছেন না বা গাফিলতি করছেন, এতে করে বাবা দেখতে পেল না, চলে যেতে হলো। বাচ্চা কিন্তু 1 সপ্তাহ ধরে অপেক্ষা করছে বাবার সঙ্গে দেখা করার জন্য। আপনার সাথে আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু বাচ্চা কিন্তু মনে মনে আশা করছে তার বাবার সঙ্গে দেখা হবে, বাবা তার জন্য চকলেট নিয়ে আসবে, খেলনা নিয়ে আসবে, তাকে আদর করবে। সেদিন সে বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত হলো। বাচ্চার মনের জন্য খুব ক্ষতি। এর জন্য কোর্ট এটা মনিটরিং করবে এবং কমপ্লায়েন্সে যদি গাফিলতি হয় শাস্তি দিবে অথবা কম্পেনসেশন দিতে বলবে। আরেকটা জিনিস আপনাদের মনে রাখা উচিত, যদি চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার হয়, সেই ক্ষেত্রে আপনি কি কি করতে পারবেন এবং কি কি করতে পারবেন না। যার সঙ্গে বাচ্চা থাকে, যিনি রেসিডেন্স অর্ডার পেয়েছেন, মা বা বাবা যিনি বাচ্চাকে তার সঙ্গে রাখার অধিকার অর্জন করেছেন কোর্টের মাধ্যমে, চাইল্ড অ্যারেঞ্জমেন্টস অর্ডারের মাধ্যমে, তিনি মায়ের বা বাবার যিনি আরেকজন প্যারেন্ট তার লিখিত অনুমতি ছাড়া অথবা কোর্টের পারমিশন ছাড়া বাচ্চার সারনেম বা বংশগত নাম পরিবর্তন করতে পারবেন না। একটা বাচ্চার নাম যখন আপনারা একসঙ্গে ছিলেন তখন নাম ছিল হয়তো এ ইসলাম, আপনি আপনার হাজব্যান্ডের সারনেম ছিল ইসলাম, এর জন্য এ ইসলাম নাম রেখেছিলেন বাচ্চার। আপনার এক্স হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরে আপনি চাইলেন যে বাচ্চার সারনেম চেঞ্জ করে দিবেন, আপনি করে দিলেন এ রহমান। এটা আপনি পারবেন না। ওই বাচ্চার আদার প্যারেন্ট যার কাছে বাচ্চা থাকে না, তার লিখিত অনুমতি ছাড়া অথবা কোর্টের পারমিশন ছাড়া, তিনি যদি লিখিত অনুমতি না দেন আপনি কোর্টে পারমিশন চাইতে পারেন। কোর্ট যদি অর্ডার দেয় তাহলে আপনি সারনেম চেঞ্জ করতে পারবেন, আদারওয়াইজ আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনি বাচ্চা যদি আপনার সঙ্গে থাকে, অন্য প্যারেন্ট যার সঙ্গে থাকে না বাচ্চা, তার লিখিত অনুমতি ছাড়া অথবা কোর্টের পারমিশন ছাড়া বাচ্চাকে আপনি ইউনাইটেড কিংডম থেকে সরাতে পারবেন না। আপনি বাংলাদেশে বেড়াতে নিয়ে যেতে চান বাচ্চাকে, অবশ্যই আপনি নিতে পারবেন। আপনি লিখিত অনুমতি নিয়ে, যদি মায়ের সঙ্গে বাচ্চা থাকে মা বাবার কাছ থেকে লিখিত অনুমতি নেবেন, যদি বাচ্চা বাবার সঙ্গে থাকে বাবা মায়ের কাছ থেকে লিখিত অনুমতি নিয়ে, আর যদি লিখিত অনুমতি না পান, কোনো অসুবিধা থাকে অথবা বাবা বা মা যিনি লিখিত অনুমতি দেবেন তিনি দিচ্ছেন না, তাহলে আপনি কোর্ট থেকে অর্ডার নিয়ে বাচ্চাকে ইউনাইটেড কিংডমের বাইরে নিতে পারেন এবং নিলেও সেটা 1 মাসের বেশি আপনি ইউকের বাইরে বাচ্চাকে নিয়ে রাখতে পারবেন না। যদি রাখতে চান সেটার ব্যাপারেও আপনাকে কোর্ট থেকে পারমিশন নিতে হবে। কাজেই যখন চাইল্ড অ্যারেঞ্জমেন্টস অর্ডারটা কোর্ট থেকে দেওয়া হয়, যখন কোর্ট থেকে বলা হয় যে বাচ্চা মায়ের সঙ্গে থাকবে বা বাবার সঙ্গে থাকবে, তখন সেই মা বা বাবা যার সঙ্গে বাচ্চা থাকেন তিনি যদি দেশে বেড়াতে চান, হলিডেতে যেতে চান, ইউরোপে যেতে চান, ইউকের বাইরে কোথাও যেতে চান, তাহলে আদার প্যারেন্ট, অন্য আরেকজন যিনি প্যারেন্ট, তার কাছ থেকে লিখিত অনুমতি নিয়ে, আর লিখিত অনুমতি না পেলে কোর্টের পারমিশন নিয়ে আপনি ইউকের বাইরে বাচ্চাকে নিতে পারবেন সর্বোচ্চ 1 মাসের জন্য। চাইল্ড অ্যারেঞ্জমেন্টস অর্ডারের সাথে সাথে
আরও দুটি অর্ডার বাবা বা মা যে কোনো একজন চাইতে পারেন, কখনো কখনো প্রয়োজন পড়লে সেটা আমরা চেয়ে থাকি আমাদের ক্লায়েন্টের জন্য। সে দুটো অর্ডার সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিই। একটা হচ্ছে প্রহিবিটেড স্টেপ অর্ডার। প্রহিবিটেড স্টেপ অর্ডারস হচ্ছে যে যিনি বাচ্চাকে রাখবেন, যিনি রাখলেন না, অর্থাৎ মায়ের সঙ্গে যদি বাচ্চা থাকেন, বাবা কোর্টের কাছ থেকে প্রহিবিটেড অর্ডারস চাইতে পারেন। কিরকম একটা উদাহরণ দিয়ে বলি। হয়তো বাবা বললেন যে আমার বাচ্চা মায়ের সঙ্গে থাকছে, ঠিক আছে, কিন্তু আমি একটা প্রহিবিটেড অর্ডারস চাচ্ছি যে মা যেন বাচ্চাকে ওই ধরনের কোনো স্কুলে ভর্তি না করেন, অথবা তিনি যেন বাচ্চাকে এই ধরনের কোনো চিকিৎসা না করান, অথবা তিনি যেন কোনো ধরনের এই ধরনের কোনো ধর্মীয় শিক্ষা না দেন। হয়তো দুজন দুই ধর্মের মানুষ, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, নানা ধরনের প্রহিবিশন আসতে পারে। একজন মুসলমান আর একজন খ্রিস্টিয়ান, হয়তো মা খ্রিস্টিয়ান বাবা মুসলমান, তখন আপনি অর্ডার চাইতে পারেন যে হ্যাঁ আমরা দুজন একমত হতে পারিনি যে বাচ্চা কোন ধর্মের মতাবলম্বী হবে, আমরা বাচ্চার উপরে ছেড়ে দিলাম, বাচ্চা যখন অ্যাডাল্ট হবে তখন সে তার ধর্ম বেছে নেবে, কিন্তু মা যেহেতু খ্রিস্টান, মা যেন কোনো ধরনের কোনো ক্রিশ্চিয়ানিটি প্রিচ না করে, বাচ্চাকে ধর্ম শিক্ষা না দেয়, এ ধরনের একটা প্রহিবিটেড অর্ডার। আমি একটা উদাহরণ দিলাম। নানা ধরনের এরকম সাবজেক্ট টু সাবজেক্ট এটা ভেরি করে যে আপনারা প্রহিবিটেড অর্ডার চাইতে পারেন। আপনারা স্পেসিফিক ইস্যুস অর্ডার চাইতে পারেন, যে ধর্ম নিয়ে আমি বলি যে কোন ধর্মে সে দীক্ষিত হবে, কোন ধর্মের সে অবলম্বী হবে। আপনারা হয়তো ডিসাইড করতে পারলেন না নিজেরা, আপনারা একমত হতে পারলেন না, একজন খ্রিস্টান একজন মুসলমান, তখন কোর্টের কাছ থেকে আপনারা চাইলেন, কোর্ট তখন অর্ডার দিবে যে হ্যাঁ তার ইসলাম ধর্ম সে ফলো করবে, অথবা সে খ্রিস্টান ধর্ম ফলো করবে। আবার হয়তো আপনারা একমত হলেন বাবা মা যে হ্যাঁ ছেলে ইসলাম ধর্ম ফলো করবে, কিন্তু মা চায় না যে বাচ্চা সার্কামসাইজড হবে যদি ছেলে হয়। সেক্ষেত্রে মা হয়তো বলতে পারে যে হ্যাঁ আমি খ্রিস্টান, আমার এক্স হাজবেন্ড মুসলমান ছিলেন, আমরা একমত হয়েছি যে হ্যাঁ ছেলে মুসলমান হবে এবং ইসলাম ধর্ম চর্চা করবে, কিন্তু আমি চাই না আমার ছেলে সার্কামসাইজড হোক। সো স্পেসিফিক কোনো ইস্যুতেও আপনারা স্পেসিফিক ইস্যু অর্ডার চাইতে পারেন। এরকম যদি কোনো ব্যাপার থাকে আপনারা আপনার সলিসিটরের সঙ্গে আলোচনা করবেন খোলামেলা, এবং তিনি আপনাকে অ্যাডভাইস দেবেন যে এটা স্পেসিফিক অর্ডারস বা প্রহিবিটেড স্টেপস অর্ডার নেওয়া যায় কিনা। আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এই চাইল্ড অ্যারেঞ্জমেন্টস অর্ডার সম্পর্কে কিছু কনক্লুডিং রিমার্ক আমি আপনাদেরকে, দর্শকদেরকে আমি জানাতে চাই, যারা এরকম সিচুয়েশনে আছেন বা আপনাদের সিচুয়েশন না থাকলেও যদি এরকম কখনো হয়, আপনাদের মনে রাখা উচিত যে বাচ্চার সাথে দেখা করা বা চাইল্ড অ্যারেঞ্জমেন্টস অর্ডার যখন কোর্টে চাইতে যাইবেন আপনারা, তখন কোর্ট কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে ওয়েলফেয়ার অফ দ্য চাইল্ড। বাচ্চার মঙ্গল কোথায় নিহিত, বাচ্চার কিসে মঙ্গল হবে, সেটাই কিন্তু কোর্ট সবচেয়ে বেশি দেখতে চাইবে। কাজে আপনারা যখন অ্যাপ্রোচ করবেন কোর্টে বাবা মা, তখন এই জিনিসটা মাথায় রাখবেন যে বাচ্চার ভালো কিসে। আপনারা একজন আরেকজনের প্রতি বিদ্বেষপূর্ণ হয়ে এই কেসটি বা এই চাইল্ড অ্যারেঞ্জমেন্টস অর্ডার কেসের জন্য যাবেন না। যদি সম্ভব হয় কোর্টে না গিয়ে আপনারা একটা বাচ্চার জন্য ভালো এরকম একটা এগ্রিমেন্টে চলে আসার চেষ্টা করবেন। কারণ যদি আপনারা এগ্রিমেন্টে না যান, কোর্টে যদি যান, কোর্ট কিন্তু সবসময় দেখবে চাইল্ডস ওয়েলফেয়ার। কারণ চাইল্ডস ওয়েলফেয়ার অ্যান্ড ইন্টারেস্ট ইজ দ্য প্যারামাউন্ট কনসিডারেশন অফ দ্য কোর্ট। আর কোনো স্বার্থই কোর্ট দেখবে না, কোর্ট একটা স্বার্থই দেখবে, বাবার স্বার্থ না, মায়ের স্বার্থ না, একটা স্বার্থ, বাচ্চার স্বার্থ এবং বাচ্চার মঙ্গল কোথায়। কাজে আপনারা যদি কোনোদিন এই ধরনের কোনো কেসে ইনভলভ হন, এই জিনিসটা আপনারা অবশ্যই মনে রাখবেন। কোর্ট যদি মনে করে যে বাচ্চার স্বার্থ কোথায় ভালো সেটার জন্য একটা চেকলিস্ট বানানো দরকার, ওয়েলফেয়ার চেকলিস্ট, তাহলে কোর্ট কেস চলাকালীন শুরুর সময়ে এরকম ওয়েলফেয়ার চেকলিস্ট বানানোর দায়িত্ব দিতে পারে ক্যাফকাস বা চাইল্ড অ্যান্ড ফ্যামিলি কোর্ট অ্যাডভাইজরি অ্যান্ড সাপোর্ট সার্ভিস, যারা তাদের অফিসারকে দায়িত্ব দিতে পারে এরকম একটা ওয়েলফেয়ার চেকলিস্ট, বাচ্চার কিসে কিসে ভালো। কোর্ট সোশ্যাল ওয়ার্কারকে দায়িত্ব দিতে পারেন, অথবা কোর্ট কোনো প্রবেশন অফিসারকে দায়িত্ব দিতে পারেন এই ওয়েলফেয়ার চেকলিস্ট বানানোর জন্য। কাজে আপনারা যখন চাইল্ড অ্যারেঞ্জমেন্টস অর্ডারে কোনো প্রসিজিওরের মধ্যে দিয়ে যাবেন, তখন মনে রাখবেন বাচ্চার ওয়েলফেয়ার বা বাচ্চার মঙ্গল কোথায় সেটার উপরে বেসিস করেই আপনারা কেসটা করবেন। আর যদি সম্ভব হয় কেস না করে পারিবারিকভাবে
আমি আমার কমিউনিটির সমস্ত মানুষকে আমি আহ্বান জানাবো এবং আবেদন জানাবো যে বাচ্চার মঙ্গলের স্বার্থে আপনারা কোর্টে না গিয়ে চেষ্টা করবেন কোর্টের বাইরে, যেমন বিভিন্ন ধরনের মেডিয়েশন হতে পারে। এবং ইনফ্যাক্ট আপনারা যখন কোর্টে বাচ্চার জন্য চাইল্ড অ্যারেঞ্জমেন্টস অর্ডার নিতে যাইবেন, আপনাদেরকে কিন্তু একটা মিডিয়েশন বা একটা মধ্যস্থতাকারী, একজন উপযুক্ত কোয়ালিফাইড মিডিয়েটরের মাধ্যমে কিন্তু আপনাদেরকে মিডিয়েশন করতে হবে। কোর্ট এটা চায় যে আপনারা কেস শুরু হওয়ার আগে আপনারা একজন মিডিয়েটরের মাধ্যমে, একজন আপোষকারীর মাধ্যমে, যিনি কোয়ালিফাইড, ফ্যামিলির কেউ নন, একজন কোয়ালিফাইড মিডিয়েটরের মাধ্যমে আপনারা আপোষ করে নেন যদি কোর্টে আপনাদেরকে যেতেই হয়। চেষ্টা করবেন, আমি আবেদন জানাই কমিউনিটির সবাইকে, যে আপনারা কোর্টের বাইরেই জিনিসটাকে পারিবারিকভাবে একটা এগ্রিমেন্টে চলে যেতে, এতে করে বাচ্চার ভালো। কেস যদি 1 বছর, 1.5 বছর, 2 বছর থাকে, এটা বাচ্চার সাইকোলজিতে খুব সিরিয়াসলি এফেক্ট ফেলে। এটাই সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্টদের মতামত আমরা দেখেছি আমাদের প্রফেশনাল জীবনে, যেটা বাচ্চার জন্য ভালো নয়। এবং আপনি নিশ্চয়ই চান না যে আপনার বাচ্চা সাইকোলজিক্যালি হার্ট হোক, আহত হোক। আশা করি আপনারা আমার অ্যাডভাইস এবং আমার আলোচনা বুঝতে পেরেছেন। যদি আপনারা এই বিষয়ে কোনো প্রশ্ন করতে চান, আপনারা স্ক্রিনে যে ইমেলটি দেখতে পাচ্ছেন majedur@libertysolicitors.co.uk, সেখানে ইমেল করবেন। আমি অবশ্যই আগামী অনুষ্ঠানে আপনাদের সেই প্রশ্নের উত্তর দেব। আপনারা যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।